আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন, প্রথমে দেখলে মনে হবে যে বড় কোনো অপারেশন পরিচালনা করার জন্য হয়তো সামরিক বাহিনী সীমান্তের দিকে ছুটে যাচ্ছে। বাস্তবতা হলো সীমান্ত এলাকায় পরিস্থিতি খারাপ হওয়ার জন্য নিজেদের ঘাঁটি ছেড়ে এই বাহিনী দ্রুত সীমান্ত থেকেই নিজের দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিষয়টি সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কিছুদিন পূর্বেই ইয়েমেনের সানা বিমানবন্দরে ইরানের একটি বিমানকে অবতরণ করতে দেয়নি সৌদি আরব। এরপর থেকেই সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরে থাকা ইরানি প্রক্সিদের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের আরামকোর কয়েকটি তেল ক্ষেত্রে হামলা করা হয়েছিল। এরপর সৌদি আরব পাল্টা হামলার অংশ হিসাবে বিশাল প্রস্তুতি নেয়। তারা পরিকল্পনা করে ইয়েমেনে প্রবেশ করে সানা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে নেবে এবং ইরানি প্রক্সিদের সরাসরি কন্ট্রোল এবং প্রভাব বলয়কে তারা খর্ব করে দেবে। এর জন্য তারা বিপুল পরিমাণের সামরিক সদস্য এবং তাদের যে অ্যালাই রয়েছে ইয়েমেনের ভেতর, তাদের সমর্থিত সরকার, দুই পক্ষই দুই দিক থেকে হামলার প্রস্তুতি নেয়। তবে সৌদি নিয়ন্ত্রিত জোট নিজেরা হামলা করার পূর্বেই তাদের উপরই হামলা হয়ে যায় এবং তাদের যে সকল গোলা বারুদ এবং রসদ সেন্টার রয়েছে তা আক্রান্ত হয়। এই ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। যাই হোক, এর পরপরই সৌদি আরব সীমান্তবর্তী এলাকায় তাদের যে কমান্ড সেন্টার এবং বড় বাহিনী ছিল তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। দেখুন, যদিও নাজুক পরিস্থিতিতে সৌদি আরব তার সামরিক বাহিনীকে সীমান্ত থেকে সরিয়ে নিচ্ছে, তবে তাদের ব্যবহারকৃত পশ্চিমা বিশ্বের নানান ধরনের আধুনিক যে সকল অস্ত্রশস্ত্র রয়েছে তা ইরানি প্রক্সিদের হাতে চলে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ অলরেডি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরপিজি এবং বিভিন্ন ধরনের লাইট মেশিন গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্টিলারির যে গোলা বারুদ রয়েছে এবং এন্টি ট্যাঙ্ক মিসাইল লং রেঞ্জের আক্রমণ করার জন্য যেই সকল ইন্টারসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু এখন ইরানি প্রক্সিদের হাতে চলে গেছে। বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এই ধরনের অস্ত্রশস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি রয়েছে। সৌদি আরব অত্যন্ত ধনী একটি দেশ, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ধরনের আধুনিক সমরাস্ত্র নিজেদের বহরে যুক্ত করে থাকেন। এই ধরনের সমরাস্ত্র সীমান্ত এলাকায় ইরানি প্রক্সিদের মাধ্যমে ভায়া হয়ে এখন ইরানের বিজ্ঞানীদের হাতে চলে যাবে এবং ইরানের বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রযুক্তির যে সোর্স কোড রয়েছে এবং গোপন প্রযুক্তি রয়েছে সেগুলোকে আয়ত্ত করে তারা তাদের অস্ত্রগুলোর আধুনিকায়ন এবং এই অস্ত্রগুলোকে কি করে জ্যামিং করা যাবে এই প্রযুক্তি আয়ত্ত করে ফেলতে পারে, যেটি শুধু এই ইয়েমেনের ভেতর যুদ্ধক্ষেত্র নয়, লং টার্মে আরো অন্যান্য যুদ্ধক্ষেত্র এবং বিশ্বের প্রভাব বলয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ ইরান এর পূর্বেও এই ধরনের সমরাস্ত্র হাতে পাওয়ার পর তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছে। বিশেষ করে ইসরায়েলের যে এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে স্পাইক, তার সরাসরি তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তুফান 1, তুফান 2 এবং তুফান 3 এর মতো আধুনিক এন্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করেছে। দেখুন, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ভেতরে থাকা ইরানির প্রক্সিদের সৌদি আরবের তেল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হামলা শুধুমাত্র সেই তেল ক্ষেত্রের ক্ষয়ক্ষতি নয়। রিসেন্টলি সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে যে সামরিক জোট তৈরি করেছে তার ভবিষ্যৎ শুরু থেকেই শেষ করে দেওয়ার বলতে পারেন চূড়ান্ত পদক্ষেপের মতো। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটি করছে যে এই জোট তৈরি করে তাহলে কি লাভ হলো, যেখানে এত বড় ধরনের পদক্ষেপের পরও এই জোটটির পক্ষ থেকে, বিশেষ করে পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি। দ্য জেরুজালেম পোস্ট থেকে শুরু করে ডয়েচ লেবেল এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম প্রশ্ন তুলছে যে এই জোটের প্রাথমিক কার্যক্রম কি। দেখুন, ন্যাটোর আর্টিকেল 5 যুক্ত করে দিলেই ন্যাটোর মতো কোনো জোট তৈরি হয়ে যায় না। যে কোনো দেশের বিরুদ্ধে, ন্যাটো দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তো দূরের কথা, কোনো ধরনের সীমান্ত এলাকায় কোনো ধরনের নতুন মোবিলাইজেশন বা সেনা মোতায়েন করলে রাশিয়া সাথে সাথেই ন্যাটো দেশের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেখানে টহল দেয়। সেখানে এই তুরস্ক এবং পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো বা ড্রোনগুলো এখন পর্যন্ত ইয়েমেনের আশেপাশে কোনো টহল কার্যক্রম করেছে তার কোনো নজির নেই এবং দেশগুলো আনুষ্ঠানিকভাবে সামরিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখানোর এখন পর্যন্ত ইঙ্গিত দেয়নি। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে?
দেখুন ২০১৫ সালের দিকে যখন ইয়েমেনের ভেতর যৌথ মিশন শুরু করে সৌদি জোট, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশকে সাথে নিয়ে, তখন পাকিস্তানের কাছে সেনা সদস্য চেয়েছিল সৌদি আরব। ওই সময় পাকিস্তানের পার্লামেন্টের ভেতর একটি আইন পাশ করে এই যুদ্ধে কোনো ধরনের অংশগ্রহণ এবং সেনা প্রেরণ তো দূরের কথা, নিরপেক্ষ থাকার তারা সিদ্ধান্ত নেয়। কারণ পাকিস্তানের ভেতর 15 থেকে 20% শিয়া অধ্যুষিত নাগরিক রয়েছে এবং তারা কোনোভাবেই এই ধরনের সামরিক কর্মকাণ্ডে জড়াতে চায় না। অপরদিকে তুরস্কের কোনো আগ্রহই নেই এই অঞ্চলের, বিশেষ করে এই লোহিত সাগরের আশেপাশে প্রভাব বলয় বিস্তার করে দেওয়ার জন্য। তাদের মূল টেনশন এবং মূল ফোকাস হলো ভূমধ্য সাগরে গ্রিসকে কেন্দ্র করে। তুরস্ক আশঙ্কা করে যে কোনো মুহূর্তে গ্রিসের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ তারা জড়িয়ে যেতে পারে। এছাড়াও ইরাক এবং সিরিয়ার ভেতরেও তাদের গভীর ইন্টারেস্ট রয়েছে, বিশেষ করে সিরিয়ার ভূখণ্ডে যে কোনো ধরনের যেই ইসরায়েলি আধিপত্য রয়েছে তাকে কাউন্টার করার জন্য। সুতরাং এখানে তারা ব্যস্ত হতে চায় না। এছাড়াও খুব একটা বেশি সময় হয়নি কাতারের সঙ্গে সৌদি আরব নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছিল, কাতারে যখন আক্রমণ করতে চেয়েছিল সৌদি আরবের জোট, তখন কাতারের ভেতর নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করে কাতারকে অনেকটা ডিফেন্ড করেছিল এই তুরস্ক। যদিও সেই উত্তেজনার পরিস্থিতি থেকে তুরস্ক এবং সৌদি আরবের সম্পর্ক কিছুটা উন্নতি হয়েছে, তবে সেই আস্থার পর্যায়ে পৌঁছয়নি এখনো, যা যুদ্ধে সরাসরি একে অন্যের বিরুদ্ধে যুক্ত হতে পারবে। চুক্তি কাগজে কলমে থাকবে, তবে বাস্তবায়ন করতে আরো বহু বছর সময় লাগবে, এটি হলো পরিষ্কার বার্তা। আর এর পরপরই কিন্তু সৌদি আরব সীমান্ত এলাকা থেকে নিজেদের কিছুটা শিথিল করছে। দেখুন, একদিকে ইয়েমেনের ভেতর ইরানের প্রক্সিরা সৌদি আরবের জাহাজগুলোর উপর অবরোধ অব্যাহত রেখেছে। সৌদি আরবের বড় বড় তেলের ট্যাঙ্কার এবং পণ্যবাহী জাহাজগুলো লোহিত সাগর দিয়ে এখন পার হচ্ছে না। পুরো ভূমধ্য সাগর এবং আফ্রিকা ঘুরে তারপর এশিয়ার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, যেহেতু হরমুজ প্রণালীও বন্ধ। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি করে সামরিক জোট তৈরি, এবং সেই জোটেও কিন্তু ভালো একটা রেসপন্স দেখাচ্ছে না পাকিস্তান এবং তুরস্ক। নতুন করে মিশরের মতো দেশকে যুক্ত করার কথা থাকলেও এই মিশর বা উপসাগরীয় দেশ কাতার, কুয়েত যুক্ত হলেও সামরিকভাবে কতটুকু যুক্ত হয়ে তারা পদক্ষেপ নেবে সেই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। এমতো অবস্থায় বারবারই উচ্চারিত হচ্ছে চীনের উপস্থিতির কথা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুর্বল অবস্থান এবং দীর্ঘদিনের যে নিরাপত্তা বলয়ে নতুন ধরনের ফাটল, এখানে চীনের উত্থানের বিষয়টি এখন জোরে সোরে আলোচনায় আসছে। কারণ এই ইয়েমেনের ভেতর ইরানের প্রক্সি বা ইরানের উপর সরাসরি প্রভাব কাজে লাগিয়ে যে কোনো মধ্যস্থতায় বড় ধরনের সমাধান আনতে পারে চীন। বিশেষ করে দীর্ঘদিন ধরে সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনীতিক যে বৈরতা ছিল তাও কিন্তু সমাধান করেছে চীন। সুতরাং এখন অনেক সামরিক বিশেষজ্ঞ এবং ভূ রাজনীতিবিদ বলছেন এই ইয়েমেনের ভেতর সৌদি আরবের সঙ্গে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উত্তোলনের জন্য এখন সৌদি আরব তড়িঘড়ি করে চীনের সহযোগিতাও নিতে পারেন। দেখার বিষয়ে আসলে চীনের সহযোগিতায় এই বিষয়ের সমাধান হয় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।